আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় দর্শক, জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। তো জাকাত সম্পর্কে আমাদের অনেক সন্দেহ থাকে যে আমরা কিভাবে জাকাত আদায় করব এবং কিভাবে জাকাতের নেসাবটা হিসেব করব, আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন এওফি বাহরাইনের সার্টিফাইড অ্যাডভাইজার মালিকুল মুলুক জামে মসজিদের খতিব মুফতি সাজ্জাদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। শাহেক, আমরা জানতে চাই যে জাকাত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। তো এই জাকাত কার উপর ফরজ হবে এবং আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার উপর জাকাত ফরজ হয়েছে, এবং এটা আমি কিভাবে হিসেব করব যে আমার কতটুকু সম্পদ আছে, এই সম্পদের মধ্যে আমি কিভাবে জাকাত, কত টাকা জাকাত দিব, এই ক্যালকুলেশন পদ্ধতিটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। জি, ধন্যবাদ। প্রথমেই সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এমন চমৎকার যুবক একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য। আসলে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতুজ যাকা, তোমরা জাকাত প্রদান করো। জাকাত একটি ফরজ বিধান, কিন্তু এই ফরজ বিধান পালনে আমাদের রয়েছে নানা কনফিউশন। বিশেষ করে আপনি যে ইস্যুটা বলেছেন যে ক্যালকুলেশন আমি কিভাবে করব, আমার কাছে কিছু নগদ ক্যাশ আছে, স্বর্ণরূপা আছে, ব্যবসায়িক পণ্য আছে, কোনটা বিয়োগ হবে কোনটা যোগ হবে। তো জাকাত ক্যালকুলেশন কিভাবে করব, এই ক্ষেত্রে আমি মনে করি যে আউফির যেই স্ট্যান্ডার্ড আছে, এখানে যে মেথডটা আছে চমৎকার একটি মডেল মেথড, সেটা হচ্ছে প্লাস মাইনাস মেথড। অর্থাৎ আপনার যেই জাকাতেবল অ্যাসেট আছে, জাকাতযোগ্য যেই মোট সম্পদ আছে, সেটা আপনি যোগ করবেন আপনার স্বর্ণ রূপা, নগদ ক্যাশ, ব্যবসায়িক পণ্য বা যা আছে, আমি ইনশাল্লাহ ইন ডিটেলস বলবো, সেগুলো যোগ করে এরপর আপনার যেই লাইবিলিটি আছে বা দায় আছে, ঋণ আছে, যেগুলো আপনার কাটার মতো, আমি সেটা ইন ডিটেলস সামনে আলোচনা করব, সেগুলো মাইনাস করে দিলে আপনার সমান সমান যে নিট জাকাতযোগ্য যে সম্পদ চলে আসবে। উদাহরণস্বরূপ, যদি আপনার মোট জাকাতযোগ্য সম্পদ থাকে 5 লক্ষ টাকা, সেখান থেকে আপনার বিয়োগযোগ্য দায় যদি থাকে 1 লক্ষ টাকা, তাহলে আপনার নিট জাকাতযোগ্য জাকাতেবল অ্যাসেট হচ্ছে 4 লক্ষ। এই 4 লক্ষের আপনি 2.5% জাকাত হিসাব করবেন। ইন ডিটেলস যদি বলি যে আমরা কোন সম্পদগুলোকে আমরা এই জাকাতের প্লাসের মধ্যে নিয়ে আসতে পারি, এখানে আপনার মালিকানাধীন মোট যে স্বর্ণর যে বর্তমান ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, যে কোনো আপনি অ্যাড করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার স্বর্ণের মোট যেই ক্রয় মূল্য সেটা হচ্ছে 10 লক্ষ টাকা, এটা আপনি এখানে বসাবেন। এরপর আপনার মালিকানাধীন যে মোট রৌপ্যের যে বর্তমান ক্রয় মূল্য, ক্রয় যে কোনো একটা বসাতে পারেন, সমস্যা নেই, ক্রয় মূল্যটা উত্তম হবে, এটা আপনি এখানে বসাবেন। এরপর নিজের কাছে রাখা নগদ যে অর্থ, যেটা আপনি ব্যাংকে রেখেছেন বা বিবাহ শাদী বা হজের জন্য রেখেছেন, সেটা আপনাকে এখানে বসাতে হবে। এরপর আপনার নিজের কাছে রাখা যে বৈদেশিক মুদ্রার যে বিক্রয় মূল্য, ওই যেদিন জাকাত বর্ষ আপনার পূর্ণ হবে সেই দিনের রেট অনুযায়ী এখানে বসবে। এরপর ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে যে কোনো ধরনের অ্যাকাউন্টে জমাকৃত যেই আমানত বা ডিপোজিট আছে, এখানে বসাবেন। পরবর্তীতে আপনার যে কোনো ধরনের সঞ্চয়পত্র, বন্ড, ডিবেঞ্জার, ট্রেজারি বিল ইত্যাদি যে টাকার পরিমাণ আছে, প্রকৃত ক্রয় মূল্য এখানে বসবে। এবং ফেরতযোগ্য বিমা পলিসিতে যেটা আপনি প্রিমিয়াম জমা করেছেন, যেটা ব্যাংক বিমা দিবে সেটা না, বরং যেটা আপনি প্রিমিয়াম জমা করেছেন সেটার মোট অ্যামাউন্ট এখানে বসাবেন। ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড, আমরা জানি প্রভিডেন্ট ফান্ড 2 প্রকার, একটা ঐচ্ছিক আর একটা বাধ্যতামূলক। কম্পালসারি সেটা এখানে আসবে না, ঐচ্ছিক যেটা অপশনাল সেটা অ্যামাউন্ট এখানে যোগ হতে পারে। বাধ্যতামূলক হচ্ছে 5%, বেশি যেটা হবে সেটা হচ্ছে ঐচ্ছিক বা কোম্পানি ভেদে একটু ভিন্ন হতে পারে। এরপর আপনার প্রদত্ত ঋণের যেই আপনি যার কাছে টাকা পান বিজনেস এগেনস্টে, অথবা আপনার যেটাকে আমরা স্ট্রং ডেপ্ট বলি, মজবুত ঋণ, দাইনে কবি, এটা এখানে আসবে। মোট আপনি যেই পাওনা আছে মানুষের কাছে, এটা এখানে যোগ হবে। 10 নাম্বার, আপনার আমানত হিসেবে কারো কাছে যেই টাকা আপনার আছে মানুষের কাছে, গচ্ছিত টাকা, সেখানে আপনি অ্যাড করতে হবে। এরপর আপনার সিকিউরিটি মানি হিসেবে যেই টাকা আপনি বাড়ি মালিক হিসেবে ভাড়াটিয়ার কাছ থেকে নিয়েছেন, তো সিকিউরিটি মানির জাকাত এটা ভাড়াটিয়াও দিতে পারে অথবা বাড়ির মালিকও দিতে পারে, যেই দেখ সে এখানে এটা অ্যাড করবে। ভাড়া ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যে জামানতের যে অর্থগুলো, যেটাগুলো ফেরতযোগ্য, আমরা জানি দরপত্রে একটা জামানত দিতে হয়, সেটা ফেরতযোগ্য, সেটাও যদি থাকে এখানে যোগ হবে।
এরপর ব্যাংকের অ্যাকাউন্ট বা ড্রয়ার আলমারি সহ যে কোনো জায়গায় রক্ষিত ব্যবসার যে নগদ অর্থ এটা এখানে যোগ হবে। ক্রেতাদের থেকে পাওনা ব্যবসায়িক পণ্য বিক্রি বাবদ যে বকেয়া মূল্য এটা আপনাকে যোগ করতে হবে। বিক্রয়ের উদ্দেশ্যে স্টকে রাখা রেডি পণ্য, উৎপাদিত পণ্য, কাঁচামাল যেটা আপনার ব্যবসায়িক পণ্যে ইফেক্ট করে সব এগুলা এখানে যোগ হবে। এরপর আপনার লাভে বিক্রয় ট্রেডিংয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত অন্যান্য সম্পদের বিক্রয় মূল্য জাকাত বর্ষ যেদিন পূর্তি হয় সেদিনের অ্যামাউন্ট রেটটা। সব কিছুর জন্য শায়েখ একটা জিনিস কমন কিনা যে 1 বছর পূর্ণ হওয়াটা? হ্যাঁ, সেটা তো অবশ্যই জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। আপনার বর্তমানে যে জাকাতের নেসাব 2,31,000 যদি আমি ধরি, 2,31,000 যে নেসাব, এই নেসাবটা যদি আপনার উদাহরণস্বরূপ বর্তমান 1446-এ প্রথম রমজানে আপনার কাছে সেই অ্যামাউন্টটা ছিল, এখন যদি থাকে তো আপনার কাছে এখন জাকাতের নেসাব আছে, এবং যেহেতু 1 বছর চলে গেছে আপনার উপর বলা হবে আপনার জাকাত ফরজ। ঠিক তদ্রূপভাবে আজকে যার এই অ্যামাউন্টটা আছে, সামনের বছর যার এই অ্যামাউন্টটা থাকবে তাকে জাকাত তার উপর ফরজ হবে, 1 বছর যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। আপনি চমৎকার একটি পয়েন্ট এনেছেন, ধন্যবাদ। এরপর আপনার ব্যবসায়িক যেই ক্যাপিটাল আছে মোদারাবা বা পার্টনারশিপ বিজনেসে, এখানের মূল যেই টাকাটা এখানে জাকাত যোগ্য, এটা এখানে অ্যাড করা হবে। এরপর আপনার মোদারাবা বা যে কোনো জায়গায় যে বিজনেসের এগেনস্টে যে টাকাগুলো শেয়ার করা হয় এগুলো এখানে যোগ হবে। তদ্রূপভাবে শেয়ার মার্কেটে যে ক্যাপিটাল গেইন বা লাভে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত যে শেয়ার মূল্য, যে শেয়ার ক্রয় করা হয়েছে যেটা ব্যবসায়িক শেয়ার যেটা, সেটার পূর্ণ মূল্য যেটা ওই দিন যে মার্কেট রেট থাকবে সেটা এখানে যোগ হবে। এবং যদি কেউ মনে করে যে না আমি এখানে ডিভিডেন্ড জন্য আমি এখানে শেয়ার কিনেছি, আমার ব্যবসার উদ্দেশ্য ছিল না, তাহলে ওই দিন তার যেই নিট অ্যাসেট বাদে ব্যবসায়িক যেই বিষয়গুলো থাকবে সেগুলো ব্যালেন্স শিট দেখে হিসাব করে এখানে অ্যাড করা হবে। তো টোটাল আমরা এই 21টা পয়েন্টে যেগুলো আলোচনা করলাম, যার কাছে যেটা আছে সবগুলো যোগ করে এখানে মোট জাকাতযোগ্য সম্পদ এখানে বসাতে হবে। যখন আপনি এখানে বসাবেন, দ্বিতীয় আপনার জন্য আরেকটা কাজ হলো যে আপনার কোনো ঋণ আছে কিনা, যেমন আপনার চিকিৎসা, সাংসারিক বা একান্ত ব্যক্তিগত প্রয়োজনে যে ঋণ আছে সেটা আপনাকে এখানে যোগ করতে হবে। দ্বিতীয়ত কিস্তিতে বা বাকিতে ক্রয়কৃত পণ্যের কারণে যে অপরিশোধিত যে আপনার যেই টাকা যেটা আপনার কাছে পাওনা আছে সেটা আপনি এখানে বসাতে পারেন। বাকি এখানে যদি আপনার দীর্ঘমেয়াদী কিস্তি হয় সেখানে কিন্তু আপনাকে পরবর্তী নেক্সট ইয়ারে যেই পরিমাণ কিস্তি আপনি পরিশোধ, উদাহরণস্বরূপ আপনার 30 লক্ষ টাকার কিস্তি আছে, তো নেক্সট ইয়ারে আপনি 1 লক্ষ টাকা পরিশোধ করার নিয়ত করেছেন, তাহলে এখানে 1 লক্ষ টাকা মাইনাস হবে, পুরো 30 লক্ষ টাকা আপনি মাইনাস করার সুযোগ পাবেন না। এরপর স্ত্রীর যেই অনাদায়ী মোহর আছে, এই অনাদায়ী মোহর উদাহরণস্বরূপ যদি 5 লক্ষ থাকে, নেক্সট ইয়ারে আপনি যদি 1 লক্ষ টাকা পরিশোধ করার নিয়ত করেন তাহলে ওই 1 লক্ষ টাকা এখানে যোগ হবে, ফুল 5 লক্ষর অ্যামাউন্ট এখানে যোগ হবে না। এমনইভাবে ট্যাক্স যেটা আছে, তো ট্যাক্স যেটা আপনার অবশ্যই আদায় করতে হবে, এই অ্যামাউন্টটা যদি বেশি হয়, যেটা আপনি হয়তো বা সামনের কয়েক বছরে আপনি পরিশোধ করবেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী নেক্সট ইয়ারে যে টাকাটা পরিশোধ করতে হবে সেটা আপনাকে এখানে বসাতে হবে, ফুল ট্যাক্স বসানো যাবে না। আর যদি কম হয়, ট্যাক্স এক কথায় এটা ঋণ, এটা আপনি মাইনাস করতে পারবেন, কিন্তু যদি এটা দীর্ঘমেয়াদী ট্যাক্স হয় সেক্ষেত্রে আপনার নেক্সট ইয়ারের যোগ হবে। ঠিক তদ্রূপভাবে বাড়ি ভাড়া, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেই দিন আপনার জাকাত বর্ষ পূর্ণ হবে সেই দিন যদি দায় থাকে সেটা আপনি মাইনাস করতে পারেন। 5 নম্বরে ইজারা বা ভাড়া চুক্তির অধীনে কোনো সার্ভিস দেওয়ার জন্য অগ্রিম যেই টাকা গ্রহণ করা হয়েছে এটাও আপনার কাছে দায় হয়ে আছে। যদি আপনি সার্ভিস না দেন ঘটনাক্রমে, তাহলে এই টাকা আপনাকে ফেরত দিতে হবে, এটাও আপনি মাইনাস করতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে গৃহীত ঋণ যা দিয়ে জাকাতযোগ্য সম্পদ ক্রয় করা হয়, এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে শিল্প ঋণ, যেটা দিয়ে আপনি অ্যাসেট ক্রয় করবেন, এটা জাকাত থেকে মাইনাস হবে না। কিন্তু যেটা দিয়ে আপনি ব্যবসায়িক সম্পদ ক্রয় করবেন এটার আপনি মাইনাস করতে পারেন, কারণ যেহেতু ব্যবসায়িক পণ্যের আপনাকে জাকাত দিতে হবে। 7 নম্বরে কর্মচারীদের অনাদায়ী বেতন ভাতা যা আপনার জাকাত বর্ষ পূর্ণ হওয়ার আগেই আবশ্যক হয়েছে, এটা যেহেতু আপনার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, এটা আপনাকে পরিশোধ করতে হবে, এটাও আপনি মাইনাস করতে পারেন। তার মানে এখানে 7টি পয়েন্টে আমরা যে সমস্ত ঋণ দেখেছি এগুলো যদি শর্ত পালন করে তাহলে এগুলো মোট অ্যামাউন্টটা যোগ করে আপনার এখানে বসাতে হবে। এরপর আমরা কিন্তু কতে পেয়ে গেলাম আমার মোট জাকাতেবল অ্যাসেট, খতে আমরা পেয়ে গেলাম মোট বিয়োগযোগ্য দায়।
তো এখানে আপনি যখন এটা মোট জাকাতযোগ্য সম্পদ থেকে জাকাতযোগ্য দায় বিয়োগ দিবেন, আপনার নিট জাকাতেবল অ্যাসেট চলে আসবে। উদাহরণস্বরূপ যদি জাকাতযোগ্য সম্পদ 5 লক্ষ হয় আর দায় যদি 1 লক্ষ থাকে, তাহলে আপনার নিট জাকাতেবল অ্যাসেট হচ্ছে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার 2.5%, উদাহরণস্বরূপ 10,000 টাকা আপনাকে জাকাত দিতে হবে। তো ছোট্ট একটা বিষয় জানতে চাই শায়েখ, আপনি বলছিলেন যে ট্যাক্স যেই জিনিসটা, সরকারি যেই ট্যাক্সটা আমাদের আদায় করতে হয়, এই ট্যাক্সটা কিভাবে আমরা এটাকে জাকাতযোগ্য নাকি জাকাত থেকে আমরা বের করব, এই বিষয়টা একটু স্পষ্ট করলে ভালো হয়। জি জি, চমৎকার। তো ট্যাক্স এটা একটা দায়, এটা আপনাকে পরিশোধ করতে হবে। তো এই দায়টা যদি সীমিত পরিসরে হয় যে নেক্সট ইয়ারেই আপনাকে সম্পূর্ণ ট্যাক্স পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আপনি ফুল অ্যামাউন্টটা এখানে বিয়োগ দিতে পারেন। 1 বছরের যেই ট্যাক্সটা আসবে এটা পরিপূর্ণ আমি বিয়োগ দিতে হবে। কিন্তু যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আপনি 10 বছরের ট্যাক্স, আপনি 10 বছরে আপনি ট্যাক্স পরিশোধ করার সুযোগ আপনার আছে, সেই পুরো অ্যামাউন্টটা এখানে আনতে পারবেন না। নেক্সট ইয়ারে যদি আপনার ফুল ট্যাক্স পরিশোধ করতে হয় তাহলে ফুল আপনি আনতে পারেন। মানে এক কথায় ট্যাক্স আপনার ওই পরিমাণ আনবেন যেটা নেক্সট ইয়ারে আপনার পরিশোধ করতে হবে। আর কোনো বিষয় অ্যাড করার আছে কিনা? না, আমি মনে করি যে এই যে থিওরিটা আউফি যেটা দিয়েছে, যে প্লাস মাইনাস থিওরি, এটার অধীনে খুব সহজেই আমরা জাকাত হিসাব করতে পারি। আমার কোন কি অ্যাসেট আছে এখানে পুরো আপনার ইন ডিটেলস দেওয়া আছে, সেই হিসেবে আপনি ঘরে বসিয়ে যোগ বিয়োগ করলে আপনার জাকাতের নিট জাকাতেবল অ্যাসেটটা বের হয়ে আসবে, সেটার আপনি 2.5% জাকাত দিবেন। অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক সুন্দর মেথডে ক্যালকুলেশন পদ্ধতিটা আপনি আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্যে। আমরা দেখছিলাম জাকাত ক্যালকুলেশন মেথড অনেক সহজ পদ্ধতিতে আমরা কিভাবে আমাদের যেই আদায়যোগ্য জাকাত আছে সেটা আমরা কিভাবে বের করব, এবং যেটা দায় আছে কিভাবে আমরা বিয়োগ করব, এবং আমাদের ফুল যেই টাকা আছে এর থেকে আমরা যদি সরকারিভাবে ট্যাক্স দিতে হয় সেটাকে আমরা কিভাবে বাদ দিব, এই বিষয়গুলো আমরা অত্যন্ত ডিটেলসে আমরা দেখতে পেয়েছি। এভাবে যদি আমরা জাকাত ক্যালকুলেশন করি, ইনশাআল্লাহ আমাদের কাছে কতটুকু টাকা জাকাত দিতে হবে এটা খুব সহজে বের হয়ে যাবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।